গরুর মধ্যে খাদ্যের মধ্যে পার্থক্য আছে। গরুর পেটের চেম্বারতে 4টা। আমরা যদি দেখি গরুর কাগজ তৈরি কিন্তু 4টা মানে বিভক্ত বড় রুমের রেটিকুলাম, ওমেজাম, ইউমেজাম 4টা কম্পার্টমেন্ট। আর মানুষের হচ্ছে একটা। আমরা এই জন্যই প্রতিটি গাভীকে আমরা নেপিয়ার উন্নত জাতের কাছাকাছি দিব, নেপিয়ার চাষ। এটা একটা এই যে সামনে এখন সিজন আসছে, আপনার শুকনা পদার্থ হিসেবে পাবো। 10 কেজি কাঁচা ঘাসে আমরা 200 গ্রাম আমিষ পাবো। কয় কেজি? 6 মাস মতো রাখতে পারবে, সাইডে অনেকদিন রাখা যায়। কোরার পুষ্টিমান বেশি ভালো নাই। এখানে আমরা দিচ্ছি কোন খাদ্যের মধ্যে কি পরিমাণে আমিষ রয়েছে সেটা আছে, আপনারা ফেসবুক পেজেও দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের খাদ্যের ক্যালকুলেশন। এটা অনেক বড় খাবার তাদের জন্য, এবং কখন কোন ধরনের খাদ্য দিতে হবে সেটাও আমরা এই ফর্মুলাটা আপনি লিখে নিতে পারেন। গমের বসি 53 কেজি 100 কেজি খাদ্যের মধ্যে এটা লিখে নেন। গমের বসি 53 কেজি, সয়াবিন 20 কেজি, ভুট্টা বাংলা 12 কেজি, কোরা 10 কেজি, চিটাগুড় 2.5 কেজি, ঝিনুকের গোড়া 2.4 কেজি, কালিজিরা 100 গ্রাম। এই মোট 100 কেজি, প্রতি কেজিতে 10 মেগাজুল ও 200 গ্রাম আমিষ রয়েছে। এটা আপনারা লিখে নিতে পারেন, অথবা ফেসবুক পেজও রয়েছে। এটা একটা নমুনা স্বরূপ। আপনি যে গমের বসি এখানে ভুট্টা বাংলা যদি বাড়াইতেও পারেন, গমের বসি কমাইতেও পারবেন। তবে সয়াবিন মিল বাড়াইতে পারবেন না, কমাইতেও পারবেন না। হয়তো সয়াবিনের সাথে 20 কেজি সয়াবিনের জায়গায় 10 কেজি সয়াবিন দিতে পারেন, আর 10 কেজি খোলদি দিতে পারেন। দুইটা মিলে কিন্তু 20 কেজি, আপনি খোলদিও দিতে পারেন। কিন্তু গমের বসি কোরা হচ্ছে 10 কেজি। আপনারা বেশিরভাগ কোরাতে বেশি আমিষের পরিমাণ খুব কম, সেই জন্য কোরার পরিমাণ কম দেওয়া হয়েছে। চিটাগুড় যেটা আপনার কম মিঠাই বলেন, আর ঝিনুকের গোড়া যেটা ক্যালসিয়ামের সোর্স। এটা ফর্মুলা। এই ফর্মুলা এতটুকু যাওয়ার দরকার নেই আপনাদের। এখানে একটা দিচ্ছে 20 লিটার দুধ হলে আপনাকে কত কেজি খাদ্য দিতে হবে, এখানে একটা ফর্মুলা দিয়ে রাখছি। 15 লিটার হলে কতটুকু দুধ দিতে হবে, 12 লিটার হলে কতটুকু খাবার দিতে হবে। এটা একটা সারাদিনের একটা খাবার। অর্থাৎ 22 লিটার দুধ হলে প্রায় 5 কেজি শুকনা খের অথবা ইউএমএস, 8 কেজি নেপিয়ার ঘাস 30 কেজি, দানাদার খাদ্য 7.79 কেজি। 15 লিটার হলে 3.8 কেজি শুকনা খড়, ইউএমএস 6.33 কেজি, নেপিয়ার 24 কেজি, আর দানাদার খাদ্য 6 কেজি। যত বেশি দুধ হবে খাদ্যের পরিমাণ কম হবে। দেখেন 12 লিটার দুধ থেকে 15 লিটার দুধ, মাত্র দানাদার খাদ্য 800 গ্রাম। এই 800 গ্রামের জন্য 800 গ্রামে হয়তো দানাদার খাদ্য 40 টাকা, কিন্তু 3 লিটার দুধে প্রায় 200 টাকার মতো আসে। সেই জন্য দুধের পরিমাণ যত বাড়বে খাদ্যের পরিমাণ কম লাগবে, কারণ শরীরের ওজনের জন্য একটা খাবার লাগে। সেটার জন্য যত বেশি দুধের উৎপাদন বাড়বে আপনাকে লাভজনক তত বেশি হবে। সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে, ভালো জাতের গাভী বাছাই করতে হবে। এটা লাভজনক, এর জন্য কাছাকাছি চাষ করতে হবে। অনেক জায়গায় কাছাকাছি বিক্রিও করে, এটা ইউটিউবেও আছে। সাইলেজ কাছাকাছির বিকল্প, সাইলেজ দানা খাদ্যের বিকল্প সাইলেজ বানাইতে পারেন। আর খাদ্যের মধ্যে কোন খাদ্য কি হবে এখানে একটা মিশ্রণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পিএমআর পদ্ধতিতে টোটাল মিক্স মিশ্রণ। দানাদার খাদ্যের সাথে 3 বারের 1 বার কাঁচা ঘাস অল্প অল্প করে কুচি করে কেটে, শুকনা খের কোটি করে কেটে যদি আপনি খাওয়ান তাহলে হজম শক্তি ভালো হবে। সেই জন্য এই পদ্ধতিতে খাওয়ানো সবচেয়ে ভালো। আর নয় যদি দানাদার খাদ্য আলাদাভাবে খাওয়ান সেক্ষেত্রে অ্যাসিড হয়ে যায়, গ্যাস বেশি হয়ে যায়। প্রতি বছর একটা কথা বলছেন, প্রতি বছর আমি একটা বাচ্চা চাই। প্রতি বছর বাচ্চা চাইতে হলে কি করতে হবে, একটা গাভী গর্ভধারণ কাল 280 দিন, তার মানে 1 বছরের থেকে 280 দিন বাদ দিলে 85 দিন। 85 দিনের মধ্যে গাভী যাতে আগের অবস্থায় চলে আসে, যাতে ডাকে আসে, প্রজনন করানো যায়, গর্ভধারণ রক্ষা করে চলে, সেটা ব্যবস্থা নিতে হবে। এই জন্য জরায়ুকে স্বাভাবিক অবস্থায় আসতে দিতে হবে, সুষম পরিমাণে খাদ্য দিতে হবে, সঠিক পরিমাণে এনার্জি দিতে হবে, ভালো স্বাস্থ্য থাকতে হবে, সঠিক মুহূর্তে সঠিকভাবে প্রজনন করাতে হবে, ভালো মানের সিমেন্ট দিতে হবে। গর্ভাবস্থায় যাতে ডেলিভারির আগে এবং পরে কোনো সমস্যা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। ডেলিভারির আগে বেশি স্বাস্থ্য বেশি করাও যাবে না এবং কমও করা যাবে না, মাঝামাঝি যাতে থাকে, অতিরিক্ত যাতে না থাকে খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা দেওয়ার সময় যাতে কোনো ধরনের হ্যাজার্ড না হয়, পিচ্ছিল যাতে না থাকে, ঘর যাতে পিচ্ছিল না থাকে, এই জন্য আলাদা শেডেল পানি দিলে সবচেয়ে ভালো, যেখানে ডেলিভারি স্মুথলি করতে পারবে। এবং
বাচ্চা দেওয়ার পরেই ল্যাকটেশনের যাতে প্রস্তুতি নেয়, খাদ্যের পরিমাণ কমবে কিন্তু খাদ্যের মান ভালো হবে। গর্ভাবস্থায় খাদ্য পরিমাণ কমে যাবে কিন্তু মান ভালো হবে। 2 বেলা খানা 3 বার 4 বার দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে গাভীর গর্ভের সমস্যা হতে পারে। এই জন্য গর্ভের যাতে সমস্যা না হয় 2 বেলা খানাটাকে আপনি 3 বার 4 বার দেন, এবং পিছির জায়গা যাতে না থাকে, সবসময় যাতে পানি থাকে, আর কাঁচা ঘাসের পরিমাণ বেশি দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই ধারণা থাকে যে বাচ্চা দেওয়ার পরে কাঁচা ঘাস দিতে চান না। যদি কাঁচা ঘাস না দেন, পেট না ভরে, অনেক সময় এবোমেদাল ডিসপ্লেসমেন্ট হয়, ভিতরে পেটের ভিতরে নারী বুড়ির সমস্যা দেখা দেয়। যখন গর্ভাবস্থা থেকে বাচ্চা থাকে তখন নারী বুড়িকে একটা চাপ দিয়ে রাখে। যখন বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যখন চলে যায়, প্রায় 90 লিটারের বাচ্চা চলে গেলে ওইখানে শূন্যস্থান হয়, ফাঁকা হয়। সেই জন্য কাঁচা ঘাস দ্বারা দানা এই শুকনো খেয়ার দ্বারা যদি আপনি না দেন, পেট না ভরান, তাহলে নারী বুড়ি একটা কম্পার্টমেন্ট আর একটা কম্পার্টমেন্টে ঢুকে যেতে পারে। এটাকে এবোমেদাল ডিসপ্লেসমেন্ট বলি। এই জন্য বাচ্চা দেওয়ার পরে অবশ্যই কাঁচা ঘাস দিতে হবে। আপনারা অনেকে বলেন কাঁচি গরু, গাভী কাঁচা তার নারী কাঁচা, এই জন্য কাঁচা ঘাস দেওয়া যাবে না। এটা কিন্তু ভ্রান্ত ধারণা, এটা কিন্তু করা যাবে না। কাঁচা ঘাস অবশ্যই দিতে হবে। বাচ্চা দেওয়ার পরে আরামদায়ক পরিবেশ, স্ট্রেস না থাকা, বডি কন্ডিশন, এবং বাচ্চা দেওয়ার পর যেহেতু দুধের উৎপাদন বাড়ছে, সেজন্য খাবারের মানটাকেও বাড়াইতে হবে, এবং পরবর্তীতে ডাকে আসে, তাড়াতাড়ি ডাকে আসে, এই ব্যবস্থাপনাটা নিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে বাচ্চা দেওয়ার পরে যাতে 50 থেকে 60 দিনের মধ্যে ডাকে আসে, সেই ব্যবস্থা নেওয়া যা জরুরি। এবং প্রথমবার 2 দিন পর ডাকে আসে, সেই জন্য 3টা ডাকের মধ্যে গাভীর বানানো যায় সেই চেষ্টা করতে হবে। এবং বাচ্চা দেওয়ার আগে 3 সপ্তাহ এবং বাচ্চা দেওয়ার পরে 3 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা দেওয়ার আগে 3 সপ্তাহটা যদি আপনি কেয়ার না নেন, সেই ক্ষেত্রে অনেক সময় হ্যাজার্ড হতে পারে, পা পিছতে পারে, এবং বিভিন্ন ধরনের কিটোসিস, মিল্ক ফিভার, এগুলি কিন্তু বাচ্চা দেওয়ার পরে অথবা অ্যারাউন্ড পার্চুলেশনে হতে পারে। গৃহটা ভালোভাবে যাতে পর্যাপ্ত আলো বাতাসপূর্ণভাবে জায়গা থাকে। অনেক সময় ডেলিভারি এমন জায়গায় হয় যেখানে দেখা যায় বাচ্চাকে গাভীকে নড়ানো যায় না, এই জন্য আলাদা করতে পারলে সবচেয়ে ভালো। এবং ভালো যদি ডাকে আসাতে চান বাচ্চা দেওয়ার পরে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এখানে দিয়েছি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, কপার এগুলি কিন্তু আপনাকে দিতে হবে। ভিটামিন এবং খনিজের মিশ্রণ বাড়ায় দিতে হবে। অন্য সময় কম দিলেও যদি কাঁচা ঘাস কম থাকে, ভিটামিন, মিনারেলস এগুলি বাড়ায় দিতে হবে। বাচ্চা দেওয়ার সময় দেখা যায় যে 40 কেজি এবং ফ্লুইড প্রায় 60 লিটার একটা বাচ্চা থাকে, 60 লিটার পানি সহ। এবং বাচ্চা দেওয়ার পরে এটা আবার 3 লিটারে, জ্বরে এটা আবার পূর্ব অবস্থা 3 লিটারে চলে আসে। যদি আপনি ফল দিয়ে অর্থাৎ টেনে হিসেবে বাইর করে যদি এখানে ছাই দেন, অথবা কোনো নোংরা কোনো কিছু ঢোকা হাত দিয়ে ঢোকে প্রবেশ করা, ওইখানে জরায়ুতে যদি জীবাণু হয় তখন অনেক সময় পুজ আসতে পারে। অনেক সময় দেখবেন যে সেখানে জরায়ুটা ফুলে যায়, ফুলে গেলে ওখানে পুজ পাস থাকে, অনেক সময় ধনুষ্টতারও হয়ে যায়। সেই জন্য যাতে বাচ্চা দেওয়ার সময় কোনো ধরনের বাচ্চাকে টেনে বাইর করতে গিয়ে আপনার যাতে ছাই অথবা এগুলি ব্যবস্থা না নিয়ে হাইজেনিক অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে আপনি বাচ্চা ডেলিভারি করেন, সেটাই আপনাদের খেয়াল রাখতে হবে। আর নাহলে কিন্তু পরবর্তীতে পুজ পাস আসতে পারে, জরায়ু বের হয়ে যেতে পারে, ভিতরে পছন্দ হতে পারে, এজন্য খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা দেওয়ার পর যদি হাঁটাইলে অনেক সময় জলটা তাড়াতাড়ি পড়ে যায়, এক্সারসাইজের মাধ্যমে অনেক সময় জলটা পড়ে যায়। এবং গাভীর তাপমাত্রাও খেয়াল রাখতে হবে। বাচ্চা দেওয়ার পরে কি কি সমস্যা হতে পারে, দেখেন পুজ বাইরে হয়েছে, 3টার মধ্যে পুজ আসতেছে, কারণ বাচ্চা দেওয়ার পরে ভিতরে ইনফেকশন হয়েছিল। সেক্ষেত্রে এই সাদা নাকের সর্দির মতো, অথবা আপনার পুজ লালচে হতে পারে এই সমস্যা, অথবা সাদাতেও হতে পারে। এই পুজ কিন্তু যদি মিস হ্যান্ডেলিং হয়, অর্থাৎ বাচ্চা দেওয়ার সময় যদি আপনি ভালো করে ডেলিভারি করাতে না পারেন, এই পুজ আসতে পারে। এবং পুজ আসতে অনেক সময় কনসিভ করবে না, পরবর্তীতে ডাকে আসার জন্য দেরি করবে। পরবর্তীতে ডাকে আসার জন্য অবশ্যই সুস্থ জরায়ুটা সুস্থ থাকতে হবে, যাতে কোনো ধরনের ইনফেকশন না থাকে। প্রথম ডাকে আসে 35 থেকে 40 দিনে, কিন্তু এই ডাকটা বোঝা যায় না। দ্বিতীয়বার যে ডাকটা আসে 55 থেকে 60 দিনে, সেটা বোঝা যায়। এবং সেই সময় আপনাকে অবশ্যই পাল দেওয়া যাবে। যত আগে পাল দেওয়া হবে, গর্ভধারণ করাবেন, তত তাড়াতাড়ি বাচ্চা পাবে এবং সেক্ষেত্রে ফার্ম লাভজনক হবে।
সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। এবং উত্তম ডাকে আসার জন্য, ডাকে আসে না, আপনার বলেন বোবা ডাক, গরু ডাকে আসে না, কেন ডাকে আসে না? বোবা ডাক। এই জন্য যদি আপনার পিচ্ছিল থাকে, ফ্লোর পিচ্ছিল থাকে, উঁচু নিচু মসৃণ উঁচু নিচু থাকে, আর যদি পর্যাপ্ত আলো না থাকে, আর একসাথে যদি দলবদ্ধ থাকে সবচেয়ে ভালো। দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারলে একজন একজনের উপর লাফিয়ে উঠে সেটা বোঝা যায়। কিন্তু যদি দলবদ্ধ না থাকে, একসাথে বেঁধে রাখে, অনেক সময় ডাক বোঝা যায় না ফ্লোর পিচ্ছিল হওয়ার কারণে। এইটুকুই মোটামুটি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমি একটু ভিডিও দেখাবো। প্রশ্ন আছে কিনা? যাতে শাল দুধ প্রথম 1 ঘন্টার মধ্যে যদি 25 কেজি আসলে ওজন হয়, প্রথম 1 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 লিটার শাল দুধ খাওয়াতে হবে। 1 থেকে 1.5 লিটার শাল দুধ। পরবর্তী 2 থেকে 3 ঘন্টা পরে আরো 1.5 লিটার, তাহলে 3 লিটার। বাকি আরো 1 লিটার 24 ঘন্টার মধ্যে আমাকে 4 লিটার শাল দুধ খাওয়াতে হবে। বাচ্চা হওয়ার পরে প্রথমেই 4 লিটার শাল দুধ। যত আগে শাল দুধ খাওয়াবে তত তাড়াতাড়ি হজম হবে। শাল দুধ দেরি করলে পেটের ছিদ্রি বন্ধ হয়ে যায়। বাচ্চা যখন থাকে, জন্ম হওয়ার পরে পেটের ছিদ্রি বড় বড় থাকে। এটা শাল দুধ হজম করার জন্য, তাড়াতাড়ি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। যখন দেরি করবেন শাল দুধ হজম হতে দেরি হবে এবং পাতলা পায়খানা করবে, বলবেন যে এটা বেশি শাল দুধ খাইছে, ডায়রিয়া হয়েছে। ঠিক আছে? অর্থাৎ বাচ্চা দেওয়ার পরপরই শাল দুধ 1 থেকে 1.5 লিটার, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরো 1.5 লিটার, মোট কথা 24 ঘন্টার মধ্যে 4 লিটার শাল দুধ খাওয়া যাবে। প্রথম 1 থেকে 4 দিন 10 কেজি ওজন হলে 1 কেজি শাল দুধ, 1 কেজি দুধ খাওয়াতে হবে। অর্থাৎ 25 কেজি হলে 2.5 লিটার, 30 কেজি হলে 3 লিটার, 35 কেজি হলে 4 লিটার। আমাকে 3 থেকে 4 লিটার দুধ খাওয়াতে হবে প্রতিদিন। কেউ যদি কার্পণ্যতা করে তাহলে কিন্তু এই বকনা ডাকে আসবে দেরি। এই 3 মাস, প্রথম 3 মাস যদি কার্পণ্য করেন দুধে, তাহলে গাভীর হইতে দেরি হবে। এরপরে 15 থেকে 21 দিনে অল্প অল্প কাঁচা ঘাস এবং দানাদার খাদ্য খাবে অল্প অল্প করে। 22 থেকে 90 দিনে আরো, তখন 90 দিন যখন হয়ে যাবে, 91 দিন থেকে আর দুধ খাওয়ানোর প্রয়োজন না। 3 মাস যদি আপনি ফুল দুধ খাওয়ান এবং 3 মাসের মধ্যে যদি 1 কেজি দানাদার খাদ্য অভ্যস্ত হয়ে যায়, 900 গ্রাম থেকে 1 কেজি দানাদার খাদ্য অভ্যস্ত হয়ে যায়, তখন আর দুধ খাওয়ানোর প্রয়োজন নাই। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আপনি দেখে নিন, আমি কিন্তু বলে দিচ্ছি, ওই ভিডিও কিন্তু সব দেওয়া আছে। তাহলে এই কাজটা করবেন। দেখেন, বাছুরের দানাদার খাদ্য 10 কেজি দানাদার খাদ্যের মধ্যে গমের ভুসি 5 কেজি, ভুট্টা ভাঙ্গা 2 কেজি, দেখে নিতে পারেন। ছোলা ভাঙ্গা 1 কেজি, খেসারি ভাঙ্গা 900 গ্রাম, তিল বা বাদামের ফুল 900 গ্রাম, খনিজ মিশ্রণ 100 গ্রাম, লবণ 100 গ্রাম, এই টোটাল 10 কেজি। এটা একটু দয়া করে একদম দেখে নেন। আমি তো এটা এক্সারসাইজ দিই, এটা আপনাদের যেহেতু আমি 2 দিন থাকতে পারবো না সেই জন্যই, এবং আপনাদের আজকে শেষের দিন। তাহলে আপনারা একটু লিখে নেন, এবং ভিডিওর মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, ভিডিওর মধ্যে পুরোটাই কিন্তু দেওয়া আছে, কিন্তু সেখান থেকে বের করে নিতে হবে। সেই জন্য আপনারা এইটুকু বাছুরের দানাদার খাদ্যের মিশ্রণ প্রথম 20 থেকে 21 দিনে হয়তো 20 গ্রাম 30 গ্রাম খাবে, 40 দিনে প্রায় 300 গ্রাম খাবে, 60 দিন বয়স হলে 600 গ্রাম, 70 দিন হলে 700 গ্রাম, 90 দিন বয়স হলে 900 গ্রাম। যখন দানাদার খাদ্যে অভ্যস্ত হয়ে যাবে তখন আর দুধ খাওয়ানোর প্রয়োজন নেই। কিন্তু যদি আপনারা 900 গ্রাম অভ্যস্ত না হয়, তাহলে কিন্তু দুধ খাওয়াতেই হবে। অনেকে মনে করেন যে আমি তো বলছি যে আমার বাচ্চা বয়স 3 মাস হয়ে গেছে, আমি আর দুধ খাওয়া বন্ধ করে দেবো। কিন্তু আপনাকে আগে এগুলি ফলো করে আসতে হবে। 90 থেকে 100 দিন যখন হয়ে যাবে, তার ওজন হয়ে যাবে প্রায় 100 কেজি, তার ওজন প্রায় 100 কেজি ওজন হয়ে যাবে 90 থেকে 100 দিনে। এটা হচ্ছে বাছুরের দানাদার খাদ্য। বাছুরের খাদ্যক্রম এখানে দেখেন 9 সপ্তাহ পর্যন্ত 4 লিটার দুধ, 6 মাস যখন বয়স হবে প্রায় 1 কেজি 700 গ্রাম, দানাদার খাদ্য কাঁচা ঘাস 3 কেজি, ইউএমএস 500 গ্রাম, তখন তার ওজন হয়ে যাবে 105 থেকে 110 কেজি। এভাবে 12 মাস যখন বয়স হবে 180 থেকে 200 কেজি ওজন হবে। এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, অর্থাৎ 12 মাস হইলেই
তা প্রায় 200 কেজি ওজন হয়ে যাবে। 13, 14, 15 মাসে সে ডাকে আসে। যদি আপনি এই পদ্ধতিতে খাওয়ান 15 মাস থেকে 16 মাসের মধ্যে 50% ডাকে চলে আসবে। 100টা বকনার মধ্যে প্রায় 50-60টা ডাকে চলে আসবে 15 থেকে 16 মাসে। কিন্তু যদি এই পদ্ধতি অবলম্বন না করেন, দুধ খাওয়া বন্ধ করেন, তাহলে 2 বছর চলে যাবে, 3 বছর চলে যাবে, ডাকে আসবে না। এই প্রথম 3 মাস দুধ না খাওয়ার কারণে 3 × 7 = 21,000, অর্থাৎ 24,000 টাকা লসের কারণে 24,000 টাকা সে হয়তো 12,000 টাকা লাভ করছে দুধ কম খাওয়ায়, কিন্তু এই 12,000 টাকা আপনাকে ওইদিকে ভোগাবে 1 বছর। অতএব আপনাকে এখানে বকনা লালন পালনে খুব যত্নশীল হইতে হবে, সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। এটা গর্ভবতী গাভী দানাদার খাদ্য মিশ্রণ। এটা নিচ্ছি গমের ভুসি 5-10 কেজি বানাই দিচ্ছি 5.6 কেজি, চাউলের গুঁড়া 1.5 কেজি, খেসারি বানাই 1.3 কেজি, খৈল 1.2 কেজি, খনিজ মিশ্রণ অর্থাৎ ভিটামিন মিশ্রণ 300 গ্রাম, লবণ 100 গ্রাম, এই 10 কেজি। একটা গর্ভবতী গাভী দৈনিক খুব বেশি বড় হলে 3 থেকে 4 কেজি, মাঝারি হলে 2.5 থেকে 3 কেজি দানাদার খাদ্য লাগবে। আর কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাবে। দানাদার খাদ্যের পরিমাণ গর্ভবতী গাভীতে বেশি লাগবে না, এই পরিমাণে দিতে হবে, কিন্তু কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এবং দুধ অবশ্যই 1.5 মাস আগে দুধ দহন করা বন্ধ করতে হবে। গাভীকে ফোর্সফুলি 1.5 মাস আগে দুধ দহন করা বন্ধ করতে হবে। দুধ বন্ধ করার উপায়, দানাদার খাদ্য কমাই দিবেন, কাঁচা ঘাস বাড়াই দিবেন, আস্তে আস্তে দুধ কমে যাবে। এভাবে আস্তে আস্তে দুধ কমায় নিয়ে আসবেন, তাহলে গর্ভবতী গাভীর এই খাবার ফর্মুলা দেবেন। এইভাবে যদি আমি 1 মাস থেকে একদিনের বাচ্চা থেকে 9 মাস পর্যন্ত প্রায় 46,000 টাকা খরচ হয়। দানাদার খাদ্য, ইউরিয়া মনোসেস্ট এবং দুধ 364, 3 মাসে 364 লিটার দুধ খাবে, 70 টাকা করে প্রায় 25,000, 25,500 টাকা দুধ খাবে। সেই 25,500 টাকা কখনোই কার্পণ্য করবেন না, কার্পণ্য করলে পরবর্তীতে সমস্যা দেখা দেবে। এইভাবে এই 25,480 টাকা খুবই গুরুত্বপূর্ণ এই সময় দুধ খাওয়ানোটা। দ্বিতীয়ত 10 মাস থেকে 16 মাস যখন গাভী থাকে বকনা গরু, এখানে প্রায় 37 থেকে 38,000 টাকা খরচ হয়। যত বেশি বড় হবে বাচ্চা পালনে সবচেয়ে বেশি খরচ বেশি। বাছুর লালন পালন দেখা 46,000 লাগছে, এবার 25,000 টাকাই গেছে শুধু 3 মাসের খাবারের খরচ, কিন্তু 10 থেকে 16 মাসে আপনাকে খুব কম লাগছে। 17 থেকে 24 মাস অর্থাৎ বাচ্চা দিবে, এই সময় 52,016 টাকা টোটাল। একটা জন্ম নেওয়া বাছুর থেকে নিয়ে বকনা বাছুর 25 মাস যখন সে গর্ভধারণ করে বাচ্চা দেওয়া পর্যন্ত 25 মাসে প্রায় 1,61,413 টাকা খরচ হবে। আমি যে হিসাবটা ধরে নিচ্ছি 70 টাকা লিটার হিসেবে দুধ, 3 টাকা কেজি কাঁচা ঘাস, দানাদার খাদ্য 47 টাকা কেজি, এই হিসাব করে প্রায় 1,60,000 টাকা একটা ছোট্ট প্রসূত বকনা গরু বাচ্চা দিয়েছে এবং গরুর খরচ। এটা মোটামুটি আপনি যদি, যেহেতু আপনাদেরকে বকনা দিবে, আপনার এই খাবারের ফর্মুলাটা খুবই জরুরি। এটা আপনি একটু লিখে দিয়েছেন, একটু লিখে নেন। আমি তো সবাইকে দেখাইতে পারতেছি না, সময় কম। এটা হচ্ছে দানাদার খাদ্য, বাছুরের দানাদার খাদ্য মিশ্রণ। এটা কোন বয়সে কতটুকু খাবার খাবে, এটা আপনি চারটা একটু নিয়ে নিতে পারেন। 9 সপ্তাহ বয়সে কেমন লাগবে, 6 মাস বয়সে কেমন খাবার খাবে, 9 মাস বয়সে কেমন খাবার খাবে, 12 মাস বয়সে কেমন খাবার খাবে। এটা কিন্তু আমি বাস্তব নেওয়া, আমি নাহার ফার্মে প্রায় 4-5 বছর কাজ করেছি। নাহার এখানে কনসালটেন্সি করেছি, নাহার ফার্মে, যেটা বাংলাদেশের মধ্যে মোটামুটি 1400 থেকে 1500 গরু, যাদের দৈনিক দুধ উৎপাদন 5 থেকে 6,000 লিটার। এটা মিরেশ্বরাই, এবং ওরা প্রায় 1990 দশক থেকে শুরু করে এই পর্যন্ত তারা জাত উন্নয়নের মাধ্যমে ফার্মটাকে ডেভেলপ করেছে। সেই জন্য ওইখান থেকে আমি বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি। এটা বাস্তব ভিত্তিক, আমি অবাস্তব নয়, বাস্তব ভিত্তিক থেকে আমি এটা করেছি। এটা গর্ভবতী গাভীর খাদ্য মিশ্রণ। এটা 5.6 কেজি গমের ভুসি, এটা তো আমি বলেছি তোমার আপনার 10 কেজির একটা খাদ্য ফর্মুলা দিয়েছি। এটা আপনি একটু ছবি তুলে নিতে পারেন, বিভিন্ন জায়গা থেকেও আপনি কালেকশন করতে পারেন। আমি জানি না গত 3 দিনে 4 দিনে তারা এইগুলি খাদ্যের মিশ্রণ দিয়েছে কিনা, হয়তো দিনে দিতেও পারে, সেটা আপনি নিতে পারেন।
আপনার গমের বসি, এখানে গমের বসি দিয়েছি, যদি আপনার দেখা যায় যে গমের বসি কোরবানির সময় গমের বসির দাম বাড়ে যায়, গমের চেয়ে গমের বসির দাম বেশি। গম যদি 25 টাকা কেজি হয়, গমের বসি হয়ে যায় 50-60 টাকা। সেক্ষেত্রে আপনাকে বিকল্প হিসেবে অন্য কিছু মিশাইতে পারেন, ভুট্টা বাংলা দিতে পারেন, গমের বসি কিছুটা কমাইয়া ভুট্টা বাংলা দিতে পারেন, যেহেতু দাম কম, অথবা খেসারি বসি দিতে পারেন। এটার জন্য সিপি পার্সেন্টেজ, যারা একটু শিক্ষিত আছে তারা সিপি পার্সেন্টেজটা একটু দেখে নিলে, যেটাতে দাম একটু কম, প্রোটিন আছে, আমিষের পরিমাণ বেশি আছে, সেটাকে অপটিমাইজ করে নিতে হবে, আমাকে কাস্টমাইজ করে নিতে হবে দামের সাথে। কারণ সবাই যদি গমের বসি থেকে ঢুকি, তখন তো দাম বেড়ে যায়, আরও যদি দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সাইলেজের দিকেও যেতে হবে। এই জন্য গমের বসি যদি একবারে খাওয়াইতে হবে তা না, সেখান থেকে একটু সরে এসে অন্যটাও ঢোকাইতে পারেন। এটা প্রেসার শেষ। আমরা একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য চাচ্ছি, প্লিজ আমরা একটু আপনার সাথে ক্লিয়ার হওয়ার জন্য চাচ্ছি, যে ট্রেনিং যেখানে একটা গাভী থেকে বাচ্চাগুলো হয়েছে, আপনি 13টা বাচ্চার কথা বলেছেন। 13টা বাচ্চা একটা গাভীর জেনেটিক, এই গাভীর এর মা বাবা হইছে, মা হইছে এটা 13টা বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, এই বাচ্চাগুলি সে গর্ভে নেয় নাই, ধারণ করে নাই। আচ্ছা, এখন বুঝতে পারছেন? হ্যাঁ, সে গর্ভে ধারণ করেনি। যেমন শাহরুখ খানের বউয়ের বাচ্চায় কিন্তু মহিলা ভাড়া নিছে, আরেক মহিলার গর্ভে বাচ্চাকে টেস্ট টিউব বেবি ঢুকাই দিছে, ওইখানে যে বাচ্চা আসছে কিন্তু তাদেরই স্বামী স্ত্রী তারাই। না, ওটা তো মানুষের ক্ষেত্রে হয়, এখন পশুদের ক্ষেত্রে ওটা হচ্ছে। ওটা কি বাংলাদেশে হচ্ছে কি আমাদের? আমি বিদেশ থেকে আমি সারের বীজ নিয়ে আসতেছি, সারের বীজ নিয়ে আসছি। আপনার বাবি কি বীজ দিচ্ছি না, আমি বীজ না দিয়ে বাচ্চা দিয়ে দিব, অসম্ভব। হ্যাঁ, এখন সম্ভব। আমি যদি 7 দিনের বাচ্চা, এটা যদি আমি ওখানে ইনজেকশন দিয়ে 10টা ডিম ফোটাই, মনোসেক্স তেলাপিয়া দাম শুনেন নাই? ইনজেকশন দিয়ে ডিম ফোটায় না? হ্যাঁ, ইনজেকশন দিয়ে ডিম ফোটায় তো। আমি গাভীরে ইনজেকশন দিব, ইনজেকশন দেওয়ার পরে ডিম ফোটার কথা 2টা, এইখান থেকে ডিম ফোটবে 7টা 8টা। ডিম ফোটার পরে আমি বীজ দিলাম, এই করলাম, অথবা সার দিয়ে বীজ দিলাম, বীজ দেওয়ার পরে 7টা এমব্রাই হলো, কিন্তু 7টা তো আর তার পেটে থাকতে পারবে না, পারবে? আমি সবটি বের করে তার পেটে একটা রেখে দিলাম, বাকি 6টা ওই যে বীজ দেওয়ার মতো যেরকম ইয়ে থাকে ওদের ভিতরে ঢুকাই দিলাম, 6টা স্ট্র মধ্যে ঢুকাই দিলাম, টেস্ট টিউব দিয়ে দিলে। হ্যাঁ, টেস্ট টিউব তো এরকমই, টেস্ট টিউবের মতোই। তো ওটা রাখে যখন আপনার গাভী ডাকে আসছে, ঠিক আছে আপনার গাভী আজকে ডাকে আসছে, আপনি বললাম না 7 দিনের দিনও আপনার বীজ না দিয়ে 7 দিনের দিনও আমি এমব্রাইও ঢুকাই দেব। বাচ্চা এমব্রায়োটা জরায়ুতে লাগে 14 থেকে 15তম দিনে, একবার অ্যাটাচ হয়ে যায়, 8-9 দিন পর্যন্ত প্রোটিন থাকে, বাঁচতে থাকে। ওই সময় এটা তো দেখতে পাচ্ছেন না, আমাদের ইয়ে আছে এখানে, পরবর্তীতে নাম একটু সমঝে গিয়ে এই দেখেন দেখো তো কিসের দিকে বেশি ঠান্ডা লিকুইড নাইট্রোজেন আমাদের এআই কর্মী যিনি আছেন, দেখা গ্যাসের মধ্যে রাখে না, ওটার মধ্যে রেখে দিবে 10-15 বছর পর্যন্ত থাকে। আবার আপনার গাভীকে দিয়ে দেন, তবে সাকসেস রেট কম, 100টার মধ্যে তৈরি হয়েছে, ওইটা এখানে 5টা, অনেকগুলি আমরা তৈরি হয়েছে। অথবা যদি ওভারি কাটে নিয়ে আসি, একটা গরু জবাই হয়ে গেছে, আর যে ওভারি কেটে নিয়ে আসে, সেখান থেকে টেস্ট টিউবে আমরা ডিম ফুটাইয়ে সেখানে স্পার্ম দিয়ে এমব্রয় তৈরি করেও কিন্তু আমরা গাভীতে ঢোকাইতে পারি। এমব্রয় বাইর করার জন্য অথবা ঢোকানোর জন্য, এটা বাইর করার জন্য ফলি ক্যাথারটা দিয়ে আপনাদের সাথে প্রস্তাব করে, নলতে প্রস্তাব করে না, একটা ক্যাথেটার দেয়, এরকম আমরা ওই ক্যাথেটার ব্যবহার করে একটা ফ্লুইড দিই, পানি দিই, ভিতরে দেওয়ার পরে আবার নিয়ে চলে আসে বাচ্চা সহ, নিয়ে আসে যেখানে কন্টেইনার আছে নিচে,
এই যে এখানে কন্টিনিউয়াস ফ্লুইড চলে যায়, আর এখানে আটকে যায়, বাচ্চারা এমব্রয়ডারি এখানে আটকে যায়। আটকে গেলে সেখান থেকে আবার আলাদা করে ওই যে টিউবের ভিতরে আমরা যে যে টিউব করে যে বীজ দেয়, যে ওই একই টিউব ওইটার ভিতরেই এমব্রয়ডারিটা ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে পরবর্তীতে আপনার গাভীকে ইনজেক্ট করা। আর কাছে ক্লোনিং। ক্লোনিং হয়েছে আপনার মতো আপনাকে নতুন নাগরিক তৈরি করে দেওয়া, যেটা বলছিল যে 7 বছর আরেকজন সাতাম তৈরি করে হচ্ছে এটা ক্লোনিং। যদিও ক্লোনিং নিষিদ্ধ ইসলামের ধর্মে, আমাদের কিন্তু এটাও নিষিদ্ধ, ধর্মীয়ভাবে কিন্তু আমাদের এটা নিষিদ্ধ, তবে আমরা এনিমেলে ব্যবহার করতেছি। কিন্তু উন্নত বিশ্বে হাজবেন্ডের স্পার্ম কিন্তু রেখে দেয়, অনেক সময় ব্যাংকে রেখে দেয় পরবর্তীতে ব্যবহার করার জন্য, যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ। অর্থাৎ এমব্রয়ডারি ট্রান্সফার আমাদের হিউম্যান বিংয়ে আমাদের ক্ষেত্রে ধর্মীয়ভাবে এটা বিধি নিষেধ রয়েছে, এটা নয়। তবে আমরা উন্নত জাতের গাভী তৈরি করার জন্য আমরা ব্যবহার করতে পারি, অথবা উন্নত জাতের বিভিন্ন জাত সৃষ্টি করার জন্য হাইলিং ভ্যারাইটিস আমরা তৈরি করছি মানুষের প্রয়োজনের খাতিরে। এক সময় 7 কোটি মানুষ ছিল, এখন 20 কোটি মানুষ। আর এই 20 কোটি মানুষের তাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু এখন এই হাইব্রিডাইজেশন সংকর আসছে। এখন বড় বড় লাউ হয়, বিশাল লাউ দেওয়া যায়, লাউ হচ্ছে, একটা কুমড়াও বড় হচ্ছে, মিষ্টি কুমড়াও অনেক বড় বড় মিষ্টি কুমড়াও হচ্ছে, কারণ এটা আমাদের স্বার্থেই করা হচ্ছে। সেই জন্য হয়তো ভবিষ্যতে যারা আমাদের মধ্যে যারা উদ্যোক্তা আছে, এখানে আবুল খায়ের গ্রুপ তাদের একটা ফার্ম আছে, সেখানে একজন তারাও চাচ্ছে প্রায় 60টা এমব্রয়ডারি আনবে। আমার সাথে কথা বলছে যে কীভাবে করা যায়, যে এক একটা এমব্রয়ডারির দাম 3 লাখ টাকা, এটার মধ্যে প্রায় 20টা এমব্রয়ডারি আনবে 60 লাখ টাকা। যদি এখান থেকে কয়েকটা সার তৈরি করতে পারে তাহলে সবচেয়ে তার ভবিষ্যতের ইয়ে হবে। যাকে এই পর্যন্তই, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে। মারাই করার পরে এরকম ধান পারা যায় না, মাঝখানে দেখে না আগুন উঠে কিছুদিন পরে, হয় না? ওইখানে আগুন আসতে কোথা থেকে? কারণ ওইখানে বাতাস ঢুকে নাই, বাতাস না ঢোকার কারণে ওদের ভিতর থেকে আগুন বেরোচ্ছে। এই সাইলেন্সটাও পদ্ধতি হচ্ছে এইটা, যখন এটাকে পিটাইয়ে সব মানে চাপায়ে ভালো করে চাপায়ে বাতাস বের করে দেবে, বাতাস বের করে দিয়ে তেলবাল দিয়ে উপরে মাটি অথবা কলা গাছ দিয়ে টাইট করে রাখলে বাতাস ঢুকবে না। বাতাস ঢুকলে কিন্তু বসে যাবে, তখন ভিতর থেকে আগুন ঢুকে ওই আগুনটা ঝুঁক যেমন যা সব মেরে ফেলবে এবং এটাকে সংরক্ষণের উপযোগী করে রাখবে। একটা গন্ধ আসে, মিষ্টি গন্ধ, গাভী খাদ্য পছন্দ করে। সেই জন্য আমরা যারা বড় খামারি তারা কিন্তু সাইলেজ, কুকার সাইলেজ করবে, কারণ কুকার সাইলেজে পুষ্টিমানও বেশি। আপনি 1 কেজি সাইলেজ বানাইতে হয়তো 4 থেকে 5 টাকা খরচ হবে, কিন্তু 1 কেজি সাইলেজের সমান আপনার দানাদার খাদ্য আপনি যদি 5 কেজি সাইলেজ খাবার 3 কেজি দানাদার খাদ্যের সমান। তাহলে আমাকে সাইলেজটা 700 আমি 700 অনুযায়ী সাইলেজ করতে পারি। তাহলে সাইলেজ পদ্ধতি আমরা করতে পারি। বাচ্চা লালন পালনটা বেশি জরুরি। এই যে একটা গাভী দেখেন, 8 মাসের গাভী, তার শরীরে কিছু আছে? একবারে অপুষ্টি। আমাদের প্রাণী কল্যাণ আইন হয়েছে 2019 প্রাণী কল্যাণ আইন। কোনো প্রাণীকে অযথা আপনি কষ্ট দিতে পারবেন না। সংসদে যা উত্থাপিত হয়েছে খসড়া পাস হয়েছে, পরে বাস্তবায়ন হবে। অর্থাৎ আপনি গাভীকে অযথা কষ্ট দিবেন, প্রাণীকে কষ্ট দিবেন, এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্টে এটা শাস্তিযোগ্য অপরাধ। অতএব আপনি পালতে পারেন না, বিক্রি করে দেন, কিন্তু তাকে না খাওয়া গেলে রাখবেন। আর যতটুকু প্রয়োজন তাকে দিকটা দিতে হবে, সেই জন্য আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে। বাছুর লালন পালন, বাছুর আমি আপনাকে বলছি 6 মাসে 17 মাস 16 মাসের মধ্যে যদি তাকে আসতে চায়, আপনার গরু 16 মাস তাকে আসতে চাইলে 1 দিনের বয়স থেকে নিয়ে তার লালন পালন শুরু করতে হবে। 4 লিটার দুধ প্রতিদিন, 15 থেকে 20 দিনের বয়স থেকে অল্প অল্প দানাদার খাদ্য, যখন 90 দিনে প্রায় 1 কেজি দানাদার খাদ্য খাবে, 2 কেজি কাঁচা ঘাস খাবে, এরপর দুধ খাওয়া বন্ধ। এরপর দানাদার খাদ্যের পরিমাণ বাড়তে থাকবে, 2 কেজি 2.5 কেজি যাবে। একবার দেখবেন আপনি 12 মাসে প্রায় 180 কেজি 200 কেজি ওজন হবে। তখন তার অগ্রিমান বয়স হবে, ডাকে আসবে।
যদি দুধ খাওয়া চাপ দেয়, বক্তা লালন পালন করা যদি নিজে দুধ খাই ফেলেন, বিক্রি করে ফেলেন, এখানে 25,000 টাকা আপনার দুধের বাবদ খরচ হয়। কিন্তু এখানে যদি আপনি 10,000 টাকা খরচ করে 15,000 টাকা খাই ফেললেন, তাহলে আপনাকে ওদিকে 1 বছর জীবনে ওই ঘাটতি পূরণ করতে পারবেন। কারণ কি, আমার বাচ্চা যদি গ্রোথ হরমোন ডেভেলপ না হয়, তাহলে বাচ্চা কি হবে? খাটো হবে। কারণ ওই সময় উঠতি বয়সে যদি পুষ্টি না পায়, তাহলে জরায়ু ডেভেলপ হবে না, মাথার ব্রেন ডেভেলপ হবে না। সেই জন্য আমাকে বাছুর লালন পালনের দিকে আপনাকে খুব যত্নশীল হতে হবে। ভবিষ্যতে গাভী তৈরি করতে হবে। আর যদি বলছি গাভী তৈরি করবেন না, তাহলে তুমি ভিন্ন জিনিস। মানে আমরা তো এখানে রেডিমেড, আমাকে গাভী আসবে, দুধ দিবে, বাজারে বিক্রি করবো, খাবো। কিন্তু আমার বক্তা তৈরি করতে, লালন পালন করতে কেউ রাজি নেই। যার ফলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু দিন দিন বাড়তেছে। অনেকেই গরুর গাভী নিয়ে আসে, বক্তা নিয়ে আসে, ডাক্তার সাহেব ডাকে আসে না। এমনি তাদেরকে আমি আসে, তারা লালন পালন ভালোভাবে করে না। এই জন্যই এটা দেখেও আমি কিছু করতে পারবো না। তাই আমাকে সেটাকে লালন পালনের দিকে, বাছুর লালন পালনের মনোযোগ দিতে হবে। গাভীর অনুকূলতার কারণ, এখানে আমি বাছুর লালন পালন বলে রেখেছি। আপনারা তবু এই ভিডিওটা একটু দেখে নিয়ে অবশ্যই যত দ্রুততার সাথে আমরা সাহায্য খাওয়া দেওয়া পাবো, তত তাড়াতাড়ি সেই সাহায্যটা অ্যাবজর্পশন হবে। যেটা কাপ কাটা শূন্য রয়েছে, এই কাপ কাটাটা আমরা তাদের কোনো মেশিন থেকে অল্প অল্প প্রদান করি এবং 6 মাসের পর থেকে আমরা ইউরিয়া ফসফেট সহ ব্যবহার করতে পারি। যদি আমরা 10 কেজি দানাদার খাদ্য বানাতে চাই, তাহলে গমের যদি 5 কেজি, ভুট্টা বাটা 2 কেজি, খাওয়াই বাইরা 62.5% অথবা 75% নয়, তখন তার বডি ওয়েট হয়ে যাবে প্রায় 170-80 কেজি। অর্থাৎ 14-15 মাসের মধ্যে প্রায় 200-210 কেজির মতো হয়ে যাবে। আর একটা সার্টেন পিরিয়ডে তার বডি ওয়েট যখন 200 অ্যারাউন্ড 200 কেজি হয়ে যাবে, তখন তার যে তাকে আসা যখন পিওয়ার্টিতে পৌঁছে যাবে এবং শ্রেষ্ঠ মেচিন এবং পিওয়ার্টিতে পৌঁছে যাবে এবং লক্ষণ প্রকাশ পেতে শুরু করবে। যখন গ্রুপে থাকবে, একে অপরের সাথে যখন দলবদ্ধভাবে থাকবে গঠনগুলো, তখন দেখা যাবে 15-16 মাসে ম্যাক্সিমাম খামারে 16 মাস 17 মাসে তারা উন্নত আধুনিক প্রযুক্তি নিয়ে করে তাদের খামারগুলিতে 16-17 মাসে আমাদের একটা বন্ধাগুলো সে দাবি চলে আসে। আমরা যদি বাস্তবে দাঁড়াতে থাকি নিশ্চয় দিকে তাকায়, আমরা গমের প্রতি দিতে পারি। যদি আমরা 10 কেজি দাঁড়াতে খাদ্য বানাতে চাই, তাহলে গমের প্রতি 5 কেজি, ভুট্টা বাটা 2 কেজি, ছোলা বাটা 1 কেজি, শাকারি বাটা 900 গ্রাম, তিল বা বাদামের শরীর 900 গ্রাম, আমাদের ভিটামিন মিনারেল 100 গ্রাম এবং লবণ 100 গ্রাম। এই 10 কেজি যে আমাদের দানাদার খাদ্য, এটা আমরা বাচ্চাকে দিতে পারি। মূলত হচ্ছে ইউরিয়া সারটা অ্যামোনিয়া গ্যাস হয়, পেটের ভিতরে গিয়ে অ্যামোনিয়া গ্যাস হয়। আর এই অ্যামোনিয়া গ্যাসটা পেটের মজবুত পোকাগুলি খায়। মজবুত পোকাগুলি অ্যামোনিয়া গ্যাস দিয়ে এরা মোটা তাজা করে এবং এই মজবুত পোকাগুলি লাস্ট চেম্বারে গিয়ে নিজেরাই মাংস হিসাবে পেটে হজম হয়ে যায়, গরুর পেটে হজম হয়ে যায়। অ্যামোনিয়ার কিছু অংশ রক্তের মধ্যে মিশে মাংসের উপাদান হয়, তৈরি হয়। এটাতে গরুটা দেখবেন এমনি আমরা যদি ইউরিয়া নাও খাওয়াই, এটা পশ্চাৎ নিজেই খান, কিন্তু ওটাতে কিন্তু ইউরিয়া আছে। এদের পশ্চাৎ মধ্যে আমাদের কি, আমরা যখন ইউরিয়া টেস্ট করি না, ইউরিয়া টেস্ট করতে গেলে ইউরিয়া দেয়, ইউরিয়া লেভেল দেয় না, ইউরিয়া খাবার। যেমন এই গরু কিন্তু নিজের পশ্চাৎ নিজেও খায়, কারণ সেখানে মধ্যে যে অ্যামোনিয়া যে আছে, ওই অ্যামোনিয়াটা মনে হচ্ছে মাংস তৈরি করে এবং আমাদের মাংসগুলি আমিষগুলি ভেঙে কিন্তু অ্যামোনিয়া হয়, ইউরিয়া হয়, ইউরিয়া যাতে পরিণত হয়। অতএব আমরা যে ইউরিয়া সারটা দিই, এই ইউরিয়া সারটা মূলত অ্যামোনিয়া গ্যাস প্রোডাকশন এবং মাংসের উপাদান। এখানে আমরা 3-4টা জিনিস ব্যবহার করি। ইউরিয়া সার, সাদা পাঁচ, আপনারা কি বলেন? সাদা পাঁচ। আর হচ্ছে মোলাসেস, মোলাসেস মানে কর্মিডাই, আমাদের এলাকায় বলে লাল, আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, পাতা মিঠা আর কম পানি, এই 4টা জিনিস থাকে।
খড় কিন্তু চাবাইতে শক্ত নাকি, গরু চাবাই খাইতে দাঁত ক্ষয় করে এবং এটা হজমে লাগাগার করে। এখন যদি পানিতে ভিজায় তাহলে কি নরম হয়ে যায়, নরম হলে হজমেও সুবিধা হয়। তাহলে আমি খড়ের পরিপাচ্যতা বৃদ্ধি হইল, গরুর মুখে চাবাইতেও কষ্ট কম হইল, আবার এটা নরম হইয়া পেটের ভিতরে গিয়ে হজমে ভালো সুবিধা হলো। তাহলে পানি এবং খড় মিশে এটা আমরা একটা অতিরিক্ত সুবিধা পাই। আবার খড়ের মধ্যে গোলা থাকে বেশি, পানির মধ্যে ভিজানোর ফলে গোলাটা চলে যায়। এই গোলাটা কিন্তু আবার ক্যালসিয়াম কেটে নেবে যায়, ক্যালসিয়াম সিলিকেট করে, এখন ক্যালসিয়াম শর্ট বানায়। সেজন্য পানি এবং খড় দিলে, পানির সাথে মিশিয়ে দিলে খড়ের পরিপাচ্যতা বৃদ্ধি পায়। মোলাসেস কি চিনি আছে ওখানে, আর কি আছে ওখানে খনিজ লবণ আছে, খনিজ মিশ্রণ আছে। এই খনিজ মিশ্রণ এখানে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, কপার সব কিছু কিন্তু ওই মোলাসেসে আছে। যদিও বর্তমানে মোলাসেসে কিছুটা ফরনেস আছে, অরিজিনালটাতে আগে যেটা আমরা গুড় বানানোর পরে, মিঠা বানানোর পরে যেটা গাছ থাকতো সেটাই কিন্তু মোলাসেস অথবা পাতা মিঠা। এটা দিলে এখানে খনিজ মিশ্রণ রয়েছে, আর কি আছে শর্করা রয়েছে, চিনি আছে, এটা শক্তি অর্জন করে, শক্তি যোগায়। তাহলে আমি যখন ওটা মিশাবো তাহলে আমাকে শর্করা পাইলাম, এখানে চর্বি নাই, চর্বি আছে কোনো চর্বি নাই, শর্করা পাইলাম। আর হইল ইউরিয়া সারটা, যখন ইউরিয়া সারটা দিই পানির সাথে মিশে, খড়ের সাথে মিশে যখন অল্প বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে থাকবে, সেটা এমনই গ্যাস থেকে আমিষে রূপান্তরিত হবে। তাহলে আমরা একটা পদ্ধতিগত খাওয়া, এই পদ্ধতির বাইরে যেতে পারবে না, সাবধান। যদি এই পদ্ধতির বাইরে যেতে চান তাহলে সমস্যা দেখা দেবে। আমরা খিচুড়ি খাই নাকি, কিন্তু ডাল আলাদা খাই, সব আলাদা খাই, সব একসাথে মিশ্রণ করে একটা খিচুড়ি হয় নাকি। এমন যদি বলে না আমি ডাল আলাদা খাবো, মাংস আলাদা খাবো, তাহলে কিন্তু খিচুড়ি আর হবে না। হ্যাঁ, ডাল সালে খিচুড়ি আর হবে না, এইটাও একটা খিচুড়ির মতো। যদি ইউরিয়া সার আলাদা খাওয়ান তাহলে কিন্তু বিপত্তি, ইউরিয়া সার আলাদা খাওয়ান সাবধান। অনেকে ইউরিয়া সারটা আমরা পদ্ধতিগতভাবে দিই। 1 কেজি খড়ের জন্য 30 গ্রাম ইউরিয়া সার। কতটুকু? 1 কেজি খড়ের জন্য 30 গ্রাম, 5 কেজি হলে 150 গ্রাম। তাহলে এই হিসাবে আমরা ব্যবহার করি। 10 কেজি যদি খড় হয়, আমরা যদি 10 কেজি করে অর্ধেক হলো পানি, 10 কেজি করে অর্ধেক পানি, 5 থেকে 6 লিটার পানি দিই, তার মধ্যে পাতা মিলা, তার মধ্যে কত 2.5 কেজি, 2.5 কেজি 2.5 থেকে 2 কেজি 700 গ্রাম পাতা মিলা মিলাই দিই। আর প্রতি 1 কেজির জন্য 30 গ্রাম ইউরিয়া সার, তাহলে 10 কেজির জন্য 300 গ্রাম। 300 গ্রাম ইউরিয়া সার সাদা ঘাস আমি পানিতে মিশাবো, এবং গুটি থাকতে পারবে না, অনেক কিন্তু গুটি থাকে, দলা হয়ে যায়, দলা থাকে, এক জায়গায় বেশি করবে, এক জায়গায় কম করবে, ভালো করে মিশিয়ে চলবে। এর সাথে দেবো কম মিঠাই 2.5 কেজি অথবা 2 কেজি 700 গ্রাম কম মিঠাই দিয়ে ভালো করে এটা মিশিয়ে 10 কেজি খড়কে 2 থেকে 3 ইঞ্চি করে লম্বা করে কাট, 2 থেকে 3 ইঞ্চি লম্বা করে কাট। কাটার পরে প্রথমে ওগুলি মিশাবো। 10 কেজি 3 ভাগের 1 ভাগ একটা পলিথিনের মধ্যে মিশিয়ে দিই, অথবা অর্ধেক মানে 3 ভাগের 1 ভাগ ভালো করে মিশিয়ে দিই। মিশানোর পরে ওইখান থেকেও আমি 3 ভাগের 1 ভাগ করবো, ঝর্ণা দিয়ে নিয়ে নিব। 3 ভাগের 1 ভাগ ঝর্ণা দিয়ে নিয়ে স্প্রে করবো, ওরাটা স্প্রে করবো। স্প্রে করার পর উল্টায় দেবো, হাতে ভালো করে উল্টায় দেবো। উল্টানোর পরে আবারও 3 ভাগের 1 ভাগ খড় মিশাবো। মিশানোর পরে আবার 3 ভাগের 1 ভাগ পানি মিশ্রিত ওটাকে স্প্রে করবো। মোট কথা হয়েছে আমার পুরানা খড়ের সাথে সাথে সমসত্ব মিশ্রণ হয়, কোথাও যাতে চাউল অর্ধসিদ্ধ না থাকে নাকি, নাড়া দিতে হয় না, নাড়া দিতে চাউল কোনো অর্ধসিদ্ধ থাকবে না, সব জায়গায় মশলা ঢুকবে, লবণ ঢুকবে।
আমার মধ্যে কোন কথা এটা পুরাটা যাতে সমসত্ব মিশ্রণ হয়। আবার দ্বিতীয়বার দেওয়ার পরে আবার মিশাবো, এভাবে 3 বার দিয়ে পুরাটা মিশে একবার বানাইলে আপনি 3 দিন রাখতে পারবেন। কয়দিন? 3 দিন। 6 মাসের নিচে বাচ্চাকে খাওয়ানো যাবে না। 6 মাসের নিচে বাচ্চাকে খাওয়ানো যাবে না। গর্ভবতী গাভীকে বেশি খাদ্য দেওয়া যাবে। আপনারা যেভাবে 2 বার পানি খাবার খাওয়ান, এই হিসেবে খাওয়ালে পানি দানাদার খাদ্য পানি খাওয়ানোর পরে খাওয়ানো যাবে না। কারণ কি? ইউরিয়া সারটা এমনিয়া গ্যাস হবে। যখন আপনি দানাদার খাদ্য পানির সাথে মিশিয়ে খাবার দিবেন, পেট ফুল হয়ে যাবে, কারণ পানি তো আবার দিবেন না। আপনার যখন ইচ্ছা তখন পানি নেন, কিন্তু গরুর আমরা 2 বার খাবেন। এটা কি ঠিক হলো? পানি এই জন্য বলছে কি, আজকে ট্রেনিংয়ে প্রথম থেকে বলছি পানি সার্বক্ষণিক থাকবে। পানি 2 বার 3 বার নয়, পানি সামনে থাকবে, যখন ইচ্ছা তখন সে পানি খাবে। যদি এই সেন্স থাকে গরুর মাথা যখন এটা ঢুকবে যে আমি সবসময় পানি পাচ্ছি, তাহলে একবার বেশি পানি খাবে না, সে বারবার পানি খাবে। কিন্তু যদি এই কাজ না করেন, 2 বার খাওয়া, সেই ক্ষেত্রে ইউএমএস পানি খাবার খাওয়ার পরে দেওয়া যাবে না। তখন কি করবে? যখন খাবে খাওয়ার পর পেট আরও পেকে যাবে, অস্বস্তি থাকবে। সেই জন্য গর্ভবতী গাভীকে সাবধানে খাওয়াতে হবে, খেয়াল করে খাওয়াতে হবে। এই একটা। যদি কোনো কারণে ইউরিয়া পয়জনিং হয়ে যায়, অর্থাৎ বেশি ইউরিয়া দিয়ে খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে ইউরিয়া কি অ্যালকালি ক্ষার, ক্ষারকে ধ্বংস করে কি অ্যাসিড, অ্যাসিড আছে না? সিরকা, আপনারা যারা আচার বানান সিরকা দেন না? সিরকা কি বলেন আপনারা? ওই সিরকা ভিনেগার, ওই ভিনেগার খাওয়া দিবে। ভিনেগার খাওয়া দিলে আপনাকে নিউট্রালাইজ করে দিবে। কিন্তু ইউরিয়া পয়জনিং ক্ষেত্রে যদি খাবার সোডা খাওয়া, গলমি প্যাকেট খাওয়া, তাহলে আরও কিন্তু গরু মরবে। হ্যাঁ, বললো ডাক্তার সাথে জিজ্ঞাসা করলে যে আমার গরু খায় না, পেট খাবে গেছে, উনি কারণ না জিজ্ঞাসা করে বললো একটা ডাক্তার প্যাকেট খাওয়া। এটা যে ইউরিয়া সারের কারণে পেট ফেটে গেছে, এটা নির্ণয় করেন না। যদি আবার সেই সঠিক খাবার আরো পেট ফেটে যাবে, তাড়াতাড়ি গরু মারা যাবে। এই জন্যই একটু দৃষ্টি নিতে হয় আমাদের ডিউটি হয়। আমি সিলেটে যখন ছিলাম, সিলেট ভেটেরিনারি কলেজে সর্বপ্রথম পোস্টিং ছিল আমার সিলেট ভেটেরিনারি কলেজ 2005 সালে। 24 BCSে আমি 2005 সালে ওখানে জয়েন করছিলাম। সেইখানে 10 ছিলাম, আমি শিক্ষকতা ছিলাম ইউনিভার্সিটি হচ্ছে। আর আমি বিয়ের সাথে করার পরে প্রথমে জাল দিয়ে 1 লিটার দুধকে জাল দিয়ে 6.5 থেকে 7 দিয়ে নিয়ে আসবেন, 700 ml দেওয়ার পরে রুম টেম্পারেচার, হালকা হিট থাকবে, বেশি গরম থাকবে না, হালকা হ্যাঁ থেকে রাখতে পারেন, অথবা লাইট দিয়ে রাখতে পারেন। এর আগে যখন এটা বসাবে, যখন জাল দেওয়ার পরে যখন নর্মাল টেম্পারেচার আসবে, তখন আপনাকে কালচার দেবে। 1 লিটারে প্রায় 150 ml এর মতো কালচার লাগবে, 150 থেকে 200 ml। এই কালচারটা দিয়ে নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে আর নাড়া দিতে পারবেন না। যদি দই নাড়াচাড়া করে তাহলে মরবে না। এরপরে রেখে দিতে হবে, তাপের মধ্যে রেখে দিতে হবে। এই 7-8 ঘন্টা রেখে দিলে দই চলে যাবে। না, আমরা যেটা জানার জন্য চাচ্ছি, আমরা আসলে এই যে আমরা যারা চট্টগ্রামবাসী, আমরা যেখানে আমরা বসবাস করি, এখানে মহিষ আছে আমাদের, এখানে গরু আছে। এই গরু এবং মহিষের যে দুধগুলো আমরা পাই, দুধগুলো এখানে মাটির পাতিলে, ছোট ছোট মাটির পাতিলে, একেবারে আমাদের এখানে হাঁড়ি বলে, এই মাটির পাতিলের মধ্যে দুধগুলো সরাসরি একেবারে ঢেলে দেওয়া হয়। একদিন রেখে দেওয়ার পরের দিন একেবারে দই আকারে রূপ ধারণ করে। যে দইয়ের হয় কালার হয় সাদা, সে দইগুলো আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওখানে চিনি মিশ্রিত করি বা এইগুলো আমরা খাই। কিন্তু এই যে উত্তরবঙ্গে যারা বগুড়ার মধ্যে দই তৈরি করে, সেটি বলে আগুনে জাল দিয়ে তারা তাপ দিয়ে ওই দইগুলো তৈরি করে। আমরা যে এগুলো খাচ্ছি সেইগুলো কি খাওয়া যাবে?
এখানে আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, আপনার বরিশাল গোলা তারা কিন্তু মাটির পাত্রে এই দইটা করে। যদি আপনি ভালো করে পরিষ্কার করেন, মূল থিমটা হয়েছে যে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ রুম টেম্পারেচারে কালচার দেয়, কিন্তু যখন দুধটাকে টানা হয় তখন কিন্তু গরম থাকে। যখন গাভীর ভিতরে থাকে দুধটা গরম থাকে, ওই দুধটাকে যদি ডাইরেক্ট আপনি দিয়ে দেন পরিষ্কার পাত্রের মধ্যে, পরিষ্কার যে মাটির পাত্র যদি ডাইরেক্ট দিতে পারেন কোনো ধরনের রুটিও থাকতে পারবে না। যদি আপনার হাতে রুটি হয়ে যায়, যদি ওইখানে চনা পড়ে অথবা একটু গোবরে পাট করে, তাহলে কিন্তু ওইখানে দুধটা নষ্ট হয়ে যাবে। তখন এটা এক ধরনের একটা ফাঁসা বন্ধ আসবে। যদি আপনি ডাইরেক্ট দিতে পারেন, আমার কিন্তু হচ্ছে টেম্পারেচারটা মেনটেন করতে। এই টেম্পারেচার মেনটেন করলে ওটা রেখে দিলে ওটা দুধ জমে যায়। আমিও খাইছি, আমি গোলাতে খাইছি, কিন্তু আমি খাইতে পারি না। এটা বেশি কেমন ধরনের এক ধরনের একটা গন্ধ আসে। মহিষের দুধের যেটা দধি বলে ওরা মাটির হাঁড়িতে, তবে দুধটা মাটির হাঁড়িতে সবচেয়ে উত্তম থাকে। কারণ কি, মাটির হাঁড়িতে করে এবং ইয়েতে বাঁশের পাহাড়িরা করে বাঁশের মধ্যে, বাঁশের মধ্যে শুকনা বাঁশের মধ্যে করে মাটির পাত্র পানি টেনে নেয়। পানি টেনে নিলে এই দইটা হয় পারফেক্ট। আপনি যদি এটাতে দই করেন পানি টানতে পারবে না, এবং প্লাস্টিকে দই করে পানি টানতে পারবে না, সেই পানি শক্ত হয়ে হবে। এই জন্য তারা কি করে, অনেক সময় এটাতে দুধের পাউডার মিল্ক দিয়ে দেয়, অথবা ওই অ্যারোরোড দিয়ে দেয়, অথবা বার্লি দিয়ে দেয়, ওটাকে ঘন রাখার জন্য। ওটা অ্যাডাল্টারেশন হয়ে যায়। অরিজিনাল দুধ করতে হলে আপনাকে মাটির পাত্র লাগে, কারণ মাটির পাত্র পানিটা টেনে নিবে। আর যদি আপনি বাসায় না ডাক্তার মাহমুদ উমর ফারুক শেফ, আমি সাংবাদিক, আপনার থেকে একটি সরাসরি জিনিস প্রশ্ন করার জন্য চাচ্ছি। আপনার ট্রেনিংয়ে আমি আপনার যে সমবায় কর্মকর্তার ডাকে আমি আসছি, অনেক করে আপনার ট্রেনিং আমি নিজেও নিলাম। এখানে একটা আমার দেশবাসী জানুক, এটা নিয়ে আমরা দেশবাসীকে জানাবো। আমি জানার জন্য চাচ্ছি, আমরা এখানে যে দইগুলি ক্রয় করে নিয়ে গিয়ে খাই, মানে মোষ থেকে সরাসরি দুধ নেই এবং গরু থেকে সরাসরি দুধ নেই, নেওয়ার পরে হাঁড়ির পাতিলের মধ্যে সেইগুলো বসার পর কোনো ধরনের আগুনের তাপ দেওয়া হয় না। এগুলো নিয়ে আমরা যেগুলো খাচ্ছি এইগুলো কি স্বাভাবিক আপনার খাবার সঠিক না স্বাস্থ্যসম্মত নাকি অস্বাস্থ্যসম্মত সেটা জানা যাচ্ছে। বাকি যেটা আছে এটা আপনাদের যেটা আমরা করে আসতেছি, করে আসছে আগে থেকে আপনাদের করে আসছে, সেটাকে যদি আমরা জাল দেয় কিন্তু এটার ভিতরে পাওয়া যাবে। এবং আপনি যদি এতটুকু অ্যাসেপ্টিক্যালি হাইজেনিক্যালি আপনি দেখছেন, আমি যে ডিপিং করা বায়োডিন দিয়ে এবং এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমি বিভিন্ন দেখাই ছবি দেখাইছিলাম। এই ফার্মের অরিজিনালি দুধ টানলে তারা চিজ হয়ে যায়। কারণ কি, নোংরা পরিবেশ। এখন যদি নোংরা পরিবেশ থাকে সেইখান থেকে যদি আপনি আসে, সে তো স্বাস্থ্যসম্মত হবেই না, এটা বিজ্ঞানসম্মত হবে না। কারণ আপনি এই সিকিউরিটি কে দেবেন? আপনি যে ওটা যে বসাইছে এটাতে যদি স্বাস্থ্যসম্মত না হয়, বিজ্ঞানসম্মত না হয়, কারো না কারো পেটের সমস্যা দেখা দেবে। সেটার জন্য যদি এখানে টেস্ট করা যায় ফিল্ড লেভেলে, এটাতে কোন ধরনের জীবন গ্রো করছে কিনা, সেটা স্বাস্থ্যের ঝুঁকি কিনা, সেটাও টেস্ট করে বলতে পারবো যে না এটা একবারে ব্যান করা যায়, এটা খাওয়া যাবে না। তবে আমরা বলবো স্বাস্থ্যসম্মতটা, যেটা জাল দিয়ে তার জীবন মেরে কালচার, আগের কালচার দিয়ে আমরা যদি দই বসাইতে পারি, এটা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দই দিতে পারি, কি বলেন? এবং দইয়ের মধ্যে কিন্তু ক্যালসিয়াম চলে যায় না, খালি ল্যাকটোজটা ভেঙে যায়। টক দইয়ের ক্ষেত্রে যারা ডায়াবেটিস তারা মিষ্টি দই বাদ দিয়ে টক দই খেতে পারবে, সেখানে আমিষের পরিমাণ কেজির পরিমাণ ঠিক থাকবে। এবং এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা অর্গানিক সোর্স। ক্যালসিয়াম আদার্স এই ইনগ্রেডিয়েন্টগুলো সব ঠিক থাকবে, শুধু গ্লুকোজটা এখান থেকে নষ্ট হয়ে যায়। টক দই দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বানাই, দোকানি বানাই, লাবাংও কিন্তু হয়, লাবাং, যেটা লাবাং দিয়ে বানায়, সেটা আমরা লাবাং বানাইতে পারি, দোকানি বানাইতে পারি। এখন যদি দেখি এটা যদি টক দই, আপনার টক দই কিন্তু বিভিন্ন কাজেও ব্যবহার হয়। হ্যাঁ, দই চিরা, পাশাপাশি বিভিন্ন
বলে ইয়েতেও বিরিয়ানিতেও কিন্তু দই দেয়, টক দই। এবং সালাদের সাথেও টক দই দেওয়া হয়। আবার ফ্রাই করতে গেলে কিছুটা টক দইয়ের সাথে বিস্কুটের গোলা টক দই মিশিয়ে ফ্রাই করে।